বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সেশনে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রতিটা বিসিএসই প্রিভিয়াস কোশ্চেন খুব বেশি গুরুত্বপূর্ণ, বিসিএস লিখিততেও পিলিতেও। তো বিসিএস পিলিতে আমি পিলির জন্য 46তম পিলির প্রিভিয়াস কোশ্চেন ডিটেলস অ্যানালাইসিস করেছি একটা ভিডিওতে, সেই ভিডিওটি প্লেলিস্ট থেকে পাবেন। আর এই সেশনে একটা ভাই রিকোয়েস্ট করলো যে রিটেনের কোশ্চেনগুলো অ্যানালাইসিস যাতে করি, ঠিক আছে? তো আমি রিটেনের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করছি কোন হিসেবে, কোনো একটা সার্টিন বিসিএস ধরে না, আমি 40 থেকে 45 বিসিএস পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশ বিষয়গুলি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে একটা ভিডিও তৈরি করব। দেন 40 থেকে 45 বিসিএস পর্যন্ত আন্তর্জাতিক বিষয়গুলি ধরে একটা ভিডিও করব, তাহলে আপনারা যে কোনো একটা কোশ্চেনের প্যাটার্ন বুঝতে পারবেন। এই জন্য তো এই উদ্দেশ্যে এই কাজটা করেছি। তো এখানে বিসিএস এর আমি যেহেতু আগে কোশ্চেন অ্যানালাইসিস করেছি, তো সাইডে কিছু লিখে রেখেছি। তো যাই হোক, আমি প্রশ্নগুলো একটা একটা করে পড়ে কোন সেকশনে কোনটা পড়ে বা কোন টপিকগুলো বারবার আসতেছে আমি সেটা হাইলাইট করে তুলে ধরবো, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে হচ্ছে 40তম বিসিএস এর প্রশ্ন। দেখা যায় প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং ভূপ্রকৃতি বর্ণনা করুন, এটা নিয়ে প্রশ্ন ছিল, ঠিক আছে? তো যেহেতু ভৌগোলিক অবস্থান এবং ভূপ্রকৃতি থেকে এসেছে, তো আমি যে এই টপিকটা কিন্তু লিখে রেখেছি যে ভৌগোলিক অবস্থান থেকে প্রশ্ন, তাহলে এখানে আমি একটা মার্ক করে রাখি যে এখান থেকে একটা প্রশ্ন আসছে, ভূপ্রকৃতির উপরে একটা মার্ক করে রাখি, একটা স্টার দিয়ে রাখি, একটা স্টার, এটার উপরে একটা স্টার, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো যে কতবার কোশ্চেনটা আসছে আর কি। আচ্ছা, দেন দ্বিতীয় প্রশ্ন আসছে ভূ রাজনীতিতে বাংলাদেশের কৌশলগত অবস্থান ঝুঁকিপূর্ণ ঝুঁকিসমূহ আলোচনা করুন। তার মানে ভূ রাজনীতি থেকে একটা প্রশ্ন আসছে যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের জন্য ভূ রাজনৈতিক প্রেক্ষাপট। প্রশ্নটা কিভাবে বাছাই করতেছি আপনারা বুঝতেছেন হয়তোবা। আমি এই সম্পূর্ণ প্রশ্নটা না তুলে এটা জিস্ট টপিক যেটা সেটাকে আলাদা করে লিখে রাখছি, এবং বারবার স্টার দেওয়ার মাধ্যমে আপনারা বুঝে যাবেন যে একটা অধ্যায় থেকে, যেমন প্রথম অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি নিয়ে, এই অধ্যায় থেকে আসলে কোন ক্যাটাগরির প্রশ্ন বারবার আসে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দ্বিতীয় প্রশ্ন আসছে 40 বিসিএস এ, এটা 40 বিসিএস, 40তম বিসিএস, ঠিক আছে? আচ্ছা, তো এই বিসিএস এর দ্বিতীয় প্রশ্ন আসছে পরিবার পরিকল্পনা বলতে কি বোঝেন। তো পরিবার পরিকল্পনার উপরে আমি একটা স্টার চিহ্ন দিয়ে রাখি। দ্বিতীয় আসছে জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ। তো বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কিরকম আসবে না আসবে, কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যাপারটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তো জনসংখ্যা নিয়ন্ত্রণ কিন্তু পরিবার পরিকল্পনার মধ্যেই পড়ে, তাই না? তো এইটা আরেকটা স্টার দিয়ে রাখি যে এই প্রশ্নটাই আসলে পরিবার পরিকল্পনা কেন্দ্রিক, ঠিক আছে? আচ্ছা, আমি সাইড দিয়ে লিখে রাখি যে এদিকে সাথে জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ এটা পরিবার পরিকল্পনার মধ্যেই পড়বে আর কি। জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করতে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ, তার মানে আলটিমেটলি জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর, তার মানে এই মানব সম্পদ থেকে প্রশ্ন আসছে, একটা স্টার দিয়ে রাখি মানব সম্পদের উপরে। আচ্ছা, 1947 থেকে 71 সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমির বিভিন্ন পর্যায় উল্লেখ করুন, তার মানে আলটিমেটলি এটা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে প্রশ্ন আসছে, তাই তো? 47 থেকে 71 এই সেক্টর থেকে, তাহলে এটাকে আমি 47 থেকে 71 এদিকে একটা হাইলাইট করে রাখি যে 47 থেকে 71 থেকে প্রশ্ন আসছে। আচ্ছা, এরপর আসছে 6 দফা আন্দোলন, গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 7ই মার্চের ভাষণ, এটাও 47 থেকে 71-এর ইতিহাস এই কেন্দ্রিকই, ঠিক আছে? আচ্ছা, তারপরে প্রশ্ন আসছে ইপিজেড কিভাবে বাংলাদেশের শিল্পায়নে ভূমিকা পালন করে, তার মানে আপনাদের ইপিজেড সম্পর্কে জানা লাগবে, ইপিজেড সম্পর্কে তথ্য থাকা লাগবে। তো আমি ইপিজেড নিয়ে একটা টপিক লিখে রেখেছি, চতুর্থ অধ্যায়ের টপিকটা আমি একটা স্টার দিয়ে রাখলাম যে ইপিজেড থেকে প্রশ্ন আসছে। বেজা এন্ড বেবজা থেকে, তো এটা তো ইপিজেড কেন্দ্রিকই, তো এখান থেকে আরেকটা প্রশ্ন আসছে বেজা এন্ড বেবজা যেটা, এই সম্পর্কে এর পার্থক্যটা কি, তার মানে ইপিজেড কেন্দ্রিকই, ঠিক আছে? ইপিজেড আর ইজেড কেন্দ্রিকই। কেন বেজা হচ্ছে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, আর বেবজা হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, ঠিক আছে? তো এই ইজেড আর ইপিজেড কেন্দ্রিক বিষয়গুলো আর কি। এবার আসি যে পিপিপি এর আওতায় এই পর্যন্ত বিভিন্ন প্রকল্প কি কি আছে, তার মানে পিপিপি নিয়ে প্রশ্ন আসছে। এই নিয়ে আমি লিখিনি এখানে, তাই আমি একটা সেগমেন্ট দিয়ে লিখে দিই পিপিপি এর আওতায় এই পর্যন্ত সম্পন্ন প্রকল্প সমূহ, ঠিক আছে? প্রকল্প, আচ্ছা, এটা মনে হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নিয়ে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে বাংলাদেশের সংবিধানে
মূল নীতিগুলো বর্ণনা করুন। বাংলাদেশের সংবিধানের মূল নীতি চেয়েছে, তার মানে সংবিধান থেকে প্রশ্ন আসছে। দেখেন সংবিধানের এই যে প্রস্তাবনা মূলনীতি লিখে রাখছি, আমি মূলনীতির উপর একটা স্টার দিয়ে দিই যে এখান থেকে একটা প্রশ্ন আসছে। বাংলাদেশের সংবিধানের সংশোধনের বিধানাবলী, তার মানে সংশোধনী থেকে একটা আসছে, এখানে একটা স্টার দিয়ে দিই। বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মূল বিষয়গুলো আলোচনা, তার মানে সংশোধনী থেকে আরেকটা প্রশ্ন আসছে। আপনার সংশোধনী টপিকটা একটু ভালো করে পড়বেন। এবার আসতে পারে যে পঞ্চদশ সংশোধনীর ব্যাপারটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে, যেটা আসলে আমাদের জন্য ক্ষতিকর কিনা বা কি সমস্যা ছিল আর কি। এরপর আসছে যুদ্ধ অপরাধ বলতে কি বুঝেন। আচ্ছা, তো যুদ্ধ অপরাধ যেহেতু, দেখি যুদ্ধ অপরাধ নিয়ে টপিক লিখছি কিনা। হ্যাঁ, লিখে রাখছি। তো এখানে যুদ্ধ অপরাধের উপর একটা স্টার দিয়ে রাখি যে এখান থেকে একটা প্রশ্ন আসছে। বাংলাদেশের সংগঠিত যুদ্ধ অপরাধ সম্পর্কে আলোচনা পূর্বক যুদ্ধ অপরাধের বিচার, তার মানে যুদ্ধ অপরাধ এবং বিচার, তার মানে এই কেন্দ্রিক প্রশ্নটা আরেকটা হাইলাইট করে রাখলাম। আচ্ছা, পিবিআই গঠনে ফলে ফৌজদারি মামলা তদন্ত কি তা ব্যাখ্যা মানে আলোচনা করতে বলছে। পিবিআই তো পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এটা তো আসলে বাংলাদেশের ওই যে অঙ্গ সংস্থান যে ব্যাপারটা না, সরকারের প্রধান অঙ্গগুলো সেখান থেকে আসছে, তার মানে এখানে একটা স্টার দিয়ে রাখি যে সরকারের প্রধান অঙ্গ থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। তারপর আমি এখানে লিখে রাখি পিবিআই। ঠিক আছে, পিবিআই আপনার একটু ডিটেলসে জানবেন। আচ্ছা, এরপর আসছে নেতৃত্ব কি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারিজমাটিক নেতৃত্ব, আমার মনে হয় না এখন এটা অত বেশি গুরুত্ব দিয়ে আসবে, পরীক্ষা আসার সম্ভাবনা একটু কম। তারপর আপনারা জেনে রাখবেন, পড়ে রাখবেন। ঠিক আছে, আসছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি খাতের ভূমিকা। তো কৃষি খাতের ভূমিকা যেহেতু এটা কৃষি থেকে আসছে, অবশ্যই আমাদের অর্থনীতির বিষয়, তো এখানে একটা কৃষি অর্থনীতি দিলাম একটা হাইলাইটের চিহ্ন। কৃষি উন্নয়নে এবং কৃষকদের জীবনযাত্রা মান উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ, মূলত কৃষি উন্নয়ন নিয়ে, তাহলে কৃষি উন্নয়নের উপরে একটা স্টার চিহ্ন দিয়ে রাখলাম। আচ্ছা, এবার আসি যে টিকা লিখুন। ভিশন 21 দরকার নাই। ছিটমহল সমস্যা সমাধান মোটামুটি ইম্পর্টেন্ট। নারী ক্ষমতায়ন, তো এই নিয়ে আমি আবার টিকার মধ্যে লিখে রাখছি। ছিটমহল সমস্যা, তাহলে এখানে একটা স্টার। নারীর ক্ষমতায়ন থেকে প্রশ্ন আসছে, নারী ক্ষমতায়ন খুব বেশি ইম্পর্টেন্ট। নারী ক্ষমতায়ন নিয়ে একটা টপিকই আছে, যে কারণে আমি এইখানে স্টার দিয়ে রাখি, এটা টিকার সাথে ইম্পর্টেন্ট। ওকে, গেল নারী ক্ষমতায়ন, ছিটমহল। সুশাসন, গুড গভর্নেন্স যেটা, এখান থেকে প্রশ্ন আসে, তো আমি সুশাসনে একটা স্টার দিয়ে রাখলাম। সমুদ্র অর্থনীতি খুব খুব ইম্পর্টেন্ট টপিক, প্রতিটা বিসিএসসি আসে দেখা যায়, তো সমুদ্র অর্থনীতির উপর আমি একটা স্টার চিহ্ন দিয়ে রাখি। ঠিক আছে, সুনীল অর্থনীতি চতুর্থ অধ্যায় পাবো। ওকে, এখানে একটা স্টার দিয়ে রাখলাম। পরিবেশ বান্ধব অর্থনীতি, তার মানে গ্রিন ইকোনমি যেটা বলতেছে, তাই না? তো গ্রিন ইকোনমি আমাদের টিকার মধ্যে পাই আমরা, তো টিকার মধ্যে আমি গ্রিন ইকোনমি লিখে রাখছি কিনা দেখি। সবুজ ইকোনমি আছে, সবুজ ইকোনমি এখানে লিখি নাই, তো দেখি অর্থনীতিতে সবুজ ইকোনমি লিখছি নাকি। সুনীল অর্থনীতি আছে, টেকসই উন্নয়ন, সামগ্রিক উন্নয়ন, শিক্ষা, অর্থনীতি, বুদ্ধিবৃত্তি, সম্পদ, না সবুজ অর্থনীতি এখানে লেখা নাই, কিন্তু টেকসই উন্নয়ন লেখা আছে। তো এর পাশে আমি লিখে রাখি ও সবুজ অর্থনীতি, সবুজ অর্থনীতি, অর্থনীতি, এখানে একটা স্টার চিহ্ন দিয়ে রাখি, যদিও এটা টেকসই উন্নয়নের মধ্যেই পড়ে। তো এই ছিল 40 বিসিএস থেকে। আমরা বুঝতে পারলাম যে আসলে কোন টপিক থেকে আসতেছে, যেমন ভৌগোলিক অবস্থান থেকে, ভূরাজনীতি থেকে, ভূ প্রকৃতি থেকে, জনসংখ্যা নিয়ন্ত্রণ থেকে, মানব সম্পদ থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, জনসংখ্যা নিয়ন্ত্রণ থেকে প্রশ্ন আসছে। তারপরে আপনার আসছে ইজেড, ইপিজেড, কৃষি অর্থনীতি, কৃষি উন্নয়ন। ঠিক আছে, সুনীল অর্থনীতি, সবুজ অর্থনীতি, সংবিধানের মূলনীতি, সংশোধনী, সংশোধনী থেকে দুইটা প্রশ্ন, সরকারের প্রধান অঙ্গ মানে পিবিআই হিসেবে আসছে আর কি। যাই হোক, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে। এবার আসি আমরা, এটা গেল 40তম বিসিএস। এখন আমি যাব হচ্ছে 41তম বিসিএস এ। দেখি 41 বিসিএস এ কি প্রশ্ন আসছে, লিখে রাখি। এটা হচ্ছে 41তম বিসিএস লিখিত। আচ্ছা, প্রথম প্রশ্ন আসছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠনের পেছনে নিম্নোক্ত ঘটনাসমূহের ভূমিকা, যে 52 ভাষা আন্দোলন, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, 69 গণঅভ্যুত্থান, 7ই মার্চের ভাষণের যে প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি, তার মানে 47 থেকে 71, এখান থেকে প্রশ্নটা আসছে, তো এখানে আরেকটা স্টার দিয়ে রাখি, 47 থেকে 71। আচ্ছা, জনপ্রতিনিধিত্ব আইন বা আরপিও বলতে কি বুঝেন। তো আরপিও নির্বাচনের সাথে ইম্পর্টেন্ট, তো আমি আরপিও এটাকে স্টার দিয়ে রাখি, আরপিও লিখে রাখছি। আরপিও পরীক্ষায় আসছে।
10তম এবং 11তম অধ্যায় থেকে। আচ্ছা, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশনের ভূমিকা, তার মানে নির্বাচন কমিশনের ভূমিকা থেকে প্রশ্ন আসছে। তার মানে নির্বাচন কমিশন থেকে আলটিমেটলি প্রশ্নটা আমি স্টার দিয়ে রাখলাম নির্বাচন কমিশনের উপরে। ঠিক আছে, তারপরে আসি সুষ্ঠু নির্বাচনে করতে নির্বাচন পর্যবেক্ষকেরা কি ভূমিকা পালন করতে পারে। তার মানে ঘুরে ফিরে সেই নির্বাচন পর্যবেক্ষকের প্রশ্ন আসতেছে। তার মানে আমি এখানে একটা স্টার দিয়ে লিখে রাখি নির্বাচন পর্যবেক্ষক, নির্বাচন পর্যবেক্ষক। আচ্ছা, এখানে একটা স্টার দিয়ে রাখি যে নির্বাচন পর্যবেক্ষকের ভূমিকা কি। প্রশ্ন হচ্ছে সুশীল সমাজ বলতে কি বোঝেন, সুশীল সমাজ নিয়ে। তো সুশীল সমাজ লিখেছি, হ্যাঁ সুশীল সমাজ লিখছি, এখানে একটা স্টার দিয়ে রাখি। এই টপিক কেন্দ্রিক প্রশ্ন আসছে। এনজিও সুশীল সমাজের মধ্যে পার্থক্য কি, তাহলে এনজিও থেকেও প্রশ্ন চলে আসলো। পড়লে এগুলো টপিকগুলো পড়লে আমরা পার্থক্যটা বুঝে যাব। নারীর ক্ষমতায়ন এনজিওর ভূমিকা, তার মানে নারীর ক্ষমতায়ন থেকে আরেকটা প্রশ্ন আসছে, যদিও এটা এনজিও রিলেটেড, এনজিওর সাথে রিলেটেড, তাই তো। আচ্ছা, সংবিধান কাকে বলে, সংবিধান কবে চালু হয়, মূলনীতি সংক্ষেপে আলোচনা করুন। তার মানে মূলনীতিটা পড়লে আসলে সংবিধান এর বিষয়টা জানা হয়ে যাবে। তাই সংবিধানের মূলনীতির উপরে আরেকটা স্টার দিয়ে এখান থেকে দুইটা প্রশ্ন চলে আসছে। সংবিধানের কোন ভার্সনটি চালু আছে, ভার্সন কতটা গুরুত্বপূর্ণ আমি ঠিক জানি না। তারপর লিখে রাখি যে ভার্সন, সংশোধনীর সাথে লিখে রাখি ভার্সন, কেন এটা সংশোধনীর সাথে রিলেটেড। ঠিক আছে, এখানে একটা স্টার চিহ্ন দিয়ে রাখি। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি, পররাষ্ট্রনীতির ভিত্তি, এখান থেকে একটা প্রশ্ন আসছে। বাংলাদেশের শান্তি রক্ষা মিশনে সেনাবাহিনীর ভূমিকা, তাহলে জাতিসংঘের মিশন থেকে একটা প্রশ্ন আসছে, শান্তি রক্ষা মিশন থেকে। আচ্ছা, এই প্রশ্নটা এবারও আসতে পারে যেহেতু জুলাইয়ের শান্তি রক্ষা বিষয় নিয়ে একটা ব্যাপার ছিল আর কি। রোহিঙ্গা এবং রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কি ভূমিকা পালন করতে পারে, তাহলে এখানে হচ্ছে কোনটা, রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রশ্ন আসছে, এখানে একটা স্টার দিয়ে রাখি। আচ্ছা, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে শিক্ষা, সমাজ এবং অর্থনীতির পারস্পরিক সম্পর্ক আলোচনা করুন। তার মানে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের সাথে শিক্ষা, সমাজ, এই ব্যাপারটা, তাই তো। তো এটা আমি লিখে রাখছি সামগ্রিক উন্নয়নে শিক্ষা, সমাজ এবং অর্থনীতি, এখানে একটা স্টার দিয়ে রাখি। আচ্ছা, এবার আসি বাংলাদেশের বিপুল সংখ্যক জনসমষ্টিকে কিভাবে মানব সম্পদ, দেখেন এটা এর আগের বিসিএস আসছে, তার মানে এখানে আরেকটা স্টার যাবে, তাই তো, মানব সম্পদের উপরে। আপনার প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করলে কিন্তু অনেক কোশ্চেন কমন পান। ঠিক আছে, ওকে, এবার দেখি পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই উক্তির সঙ্গে বর্তমানে সামাজিক প্রেক্ষাপটের কতটা মিল রয়েছে নিজের ভাষায় ব্যক্ত করেন। তার মানে এটা ঘুরে ফিরে কিন্তু নারীর ক্ষমতায়ন নিয়ে আসতেছে, তাই না। তার মানে নারীর ক্ষমতায়নে আরেকটা স্টার দেওয়া যায়, যে এই টপিকটা ভালো করে পড়লে আপনার এই কথাটাও লিখতে পারতেন গুছায়। ঠিক আছে, আচ্ছা, এবার আসি বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীর মর্যাদা ও নারীর ক্ষমতায়নের গুরুত্ব আলোচনা করুন। নারীর ক্ষমতায়ন তো বিশাল ইম্পর্টেন্ট টপিক বিসিএস এর জন্য। আচ্ছা, বনভূমি বনজ সম্পদ রক্ষা করার গুরুত্ব এবং এই বিষয়ে সরকারি গৃহীত পদক্ষেপ বিশ্লেষণপূর্বক পরামর্শ দেন। তার মানে বনভূমি রক্ষা, বনজ সম্পদ রক্ষা, তাই না। তো এটা কিন্তু বাংলাদেশের পরিবেশের মধ্যে পড়ে, তাই না, পরিবেশের মধ্যেই পড়ে। যে ও গ্রিন ইকোনমিতে এখানে লিখছি, গ্রিন ইকোনমি স্টার দিয়ে রাখি, এখানে পরিবেশের মধ্যে পড়ে যে বনভূমি বনজ সম্পদ রক্ষা করার ব্যাপারটা, তাই না। আমি লিখি বনভূমি রক্ষা, বনভূমি রক্ষা, রক্ষা স্টার দিয়ে রাখি। আর বলছে যে এখানে, হ্যাঁ ওকে, টেকসই উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করুন। বিশ্ব টিকে থাকার জন্য এর গুরুত্ব এবং উপায় 10 বাংলাদেশের প্রেক্ষাপট আলোচনা করুন। ও 10 হচ্ছে মার্ক, তাহলে টেকসই উন্নয়ন থেকে আরেকটা প্রশ্ন আসছে, স্টার দিয়ে রাখি। আচ্ছা, এবার আসি যে মহামারী ও অতিমারির মধ্যে পার্থক্য কি। মহামারী এবং অতিমারি থেকে প্রশ্ন এখন মনে হয় আসার সম্ভাবনা নেই, বা কোভিড-19 থেকে আসার সম্ভাবনা নেই, যেহেতু এটা আগের টপিক ছিল। টিকা লিখুন, টিকাতে আছে ডিজিটাল বাংলাদেশ, মনে হয় না এটা সম্ভাবনা আছে। অর্থনৈতিক কূটনীতি, এটা আসতে পারে যে ইকোনমিক ডিপ্লোমেসি জিনিসটা কি, অর্থনৈতিক কূটনীতি বিষয়টা কি। তো টিকার মধ্যে আমি অর্থনৈতিক কূটনীতি লিখছি।
লিখি নাই, তাইলে এটা কি পররাষ্ট্রনীতিতে লিখছি নাকি? হ্যাঁ, পররাষ্ট্রনীতি লিখছি, অর্থনৈতিক কূটনীতি, যেহেতু এটা পররাষ্ট্রনীতিকে অ্যাসোসিয়েট করে, তো এখানে একটা স্টার দিয়ে রাখলাম। সড়ক দুর্ঘটনা ও বাংলাদেশ, এটা গুরুত্বপূর্ণ ইস্যু, কিন্তু এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। সড়ক দুর্ঘটনা ও বাংলাদেশ, টিকার মধ্যে এটা লিখি নাই, হ্যাঁ টিকার মধ্যে লিখছি। সড়ক দুর্ঘটনা ও বাংলাদেশ স্টার দিয়ে রাখলাম, ঠিক আছে, এগুলো গুরুত্বপূর্ণ টপিক। বাংলাদেশের সমুদ্র বিজয়, তার মানে এটা ব্লু ইকোনমির মধ্যেই পড়ে, যখন আমরা সেটাকে ব্যাখ্যা করব বাংলাদেশের সমুদ্র বিজয় টার্মটা কিন্তু তখন চলে আসবে, তাহলে ব্লু ইকোনমিটা আমরা আরেকবার পড়বো, গুরুত্বপূর্ণ। গ্যাস সম্পদের সঠিক ব্যবহার, এটাও গুরুত্বপূর্ণ, যেহেতু গ্যাস সম্পদটা ইজ ভেরি ইম্পর্টেন্ট বর্তমানে পার্সপেক্টিভে, তাই না? যে গ্যাস তো অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন। তো গ্যাস সম্পদ যেহেতু আমাদের সম্পদ অধ্যায় থেকে, আমাদের সম্পদ ষষ্ঠ অধ্যায় এর, তো এখানে একটা স্টার দিয়ে রাখলাম। ও বনভূমি এবং বনজ সম্পদ, এখানে একটা স্টার দিয়ে রাখি, কারণ এটা তো আগের টপিকেই আমি লিখেছিলাম। আচ্ছা, গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা, দেখেন এইটা হচ্ছে রাজনৈতিক দলের ভূমিকা চলে আসলো গণতন্ত্র নিশ্চিত করতে, তাইলে এটা হচ্ছে আমাদের এই অধ্যায় থেকে প্রশ্নটা, অধ্যায় হচ্ছে 10-11 থেকে, ঠিক আছে, 10-11 অধ্যায়ের মধ্যে গণতন্ত্রের রাজনৈতিক দলের ভূমিকা আমরা ব্যাপারটা পেরে যাব। অতিমারির মোকাবেলায়, অতিমারিটা এখন আর মনে হয় না ইম্পর্টেন্ট, ওকে। তো এবার চলে আসি আমি এর পরের বিসিএস, 43 বিসিএস এর, ওকে লিখি, এটা 43 বিসিএস, 43তম বিসিএস, ঠিক আছে, বিসিএস লিখিত। দেখেন এই বিসিএস আসছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কি, তাহলে চিন্তা করেন আপনার প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করলে কিন্তু এটা পারার কথা। তাহলে এখানে একটা স্টার চলে আসে, আরেকটা স্টার, যে ভৌগোলিক অবস্থানের ভূমিকাটা কি আসলে, বরেন্দ্র এলাকা কোন কোন জেলা নিয়ে গঠিত, দেই বরেন্দ্রের উপর একটা স্টার, এটা কিন্তু বাংলাদেশের ভূ প্রকৃতিকে অ্যাসোসিয়েট করে, ঠিক আছে। আচ্ছা, তো ভূ প্রকৃতির উপর একটা স্টার দিয়ে রাখি, যেহেতু এটা বরেন্দ্রের সাথে। বাংলাদেশের বিভিন্ন এলাকার ভৌগোলিক বিবরণ বা টপোগ্রাফিক্যাল বিবরণ, ঠিক আছে, তো এটা ভূ প্রকৃতির মধ্যে পড়ে, সুতরাং এটা আমি বিবরণে ভূ প্রকৃতির মধ্যে দিয়ে রাখলাম। জনশুমারি কি? আচ্ছা, জনশুমারি থেকে প্রশ্ন আসছে, এখানে জনশুমারি লিখে রাখছি, একটা স্টার দিয়ে রাখলাম। জনশুমারি কি থেকে প্রশ্ন আসছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে কি বোঝেন, দিলাম ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপর একটা স্টার, যেহেতু পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে। বাংলাদেশের জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য বর্ণনা করুন, জাতিগত ও সাংস্কৃতিক বর্ণনা, যেটা স্টার দিয়ে রাখলাম একটা, ঠিক আছে। এখন দেখেন এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ব্যাপারটা, এটা কিন্তু পরীক্ষা এবার আসতে পারে, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কেননা এইবার কিন্তু এই নিয়ে অনেক কথা হয়েছে, তাই না? তো ভিশন 2041 দরকার নাই, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশের যে সকল শর্ত দিয়েছে, তার মানে ওই যে এলডিসি থেকে উত্তরণ, এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা আসলে গুরুত্বপূর্ণ, এলডিসি থেকে উত্তরণের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এখানে লিখছি এলডিসি থেকে উত্তরণ, লিখি নাই, তো আমি একটু একটা সাইড নোট দিয়ে লিখে রাখি এলডিসি থেকে উত্তরণের বিষয়টা। হ্যাঁ, এই এলডিসি চ্যালেঞ্জ দেখছি, তো এলডিসি থেকে উত্তরণের বিষয়টা কিন্তু এখানে চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের বর্তমান পরিবেশ এবং প্রাকৃতিক সম্পর্কিত চ্যালেঞ্জ সমূহ বর্ণনা করুন। পরিবেশ এবং প্রাকৃতিক চ্যালেঞ্জ, প্রাকৃতিক দুর্যোগের বিষয়টা আর চ্যালেঞ্জের বিষয়টা কিন্তু এটার মধ্যে আসে, সুতরাং এটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কৃষি বিভিন্ন ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবেলায় জন্য গৃহীত পদক্ষেপ, প্রাকৃতিক দুর্যোগ এবং চ্যালেঞ্জ এটার সাথেই চলে আসে, তাই না? এইটা টপিক দিয়ে দিই। বাংলাদেশের সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি, দেখছেন মূলনীতি কত ইম্পর্টেন্ট। আর আমি কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতি আসলে কি পরিবর্তন চাচ্ছে সরকার, এটার উপর একটা ভিডিও বানাইছি, আপনারা দেখে নিন, সেখান থেকে কিন্তু লিখতে পারবেন খুব ভালো কিছু। আমি মূলনীতিটা স্টার দিয়ে রাখি, দেখেন 3টা বিসিএস এ চলে আসছে এটা। আচ্ছা, রাষ্ট্রের প্রধান অঙ্গসমূহ, রাষ্ট্রের প্রধান অঙ্গসমূহ থেকে প্রশ্ন আসছে, দিয়ে একটা স্টার। বাংলাদেশের স্থানীয় সরকার সম্পর্কে আলোচনা করুন। স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে এখন প্রশ্ন আসতেছে, কেন স্থানীয় সরকার নির্বাচনের কথা আসতেছে কিন্তু বারবার, তো স্থানীয় সরকার নিয়ে কিন্তু প্রশ্ন আসে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট, এটা এটা কিন্তু পড়বেন আপনারা, ঠিক আছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একটা ভিডিও বানাতে নিয়েছিলাম, একটা প্রতিবেদন আসছিল, তো পরে বানানো হয় নাই সামহ, কিন্তু এখন মনে হচ্ছে বানাতে হবে, যেহেতু এটা নিয়ে বিশেষ একটা প্রশ্ন আসছে। বর্তমান সরকার কর্তৃক গৃহীত মেগা প্রকল্প দরকার নাই, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের অর্থনীতি কি প্রভাব ফেলে, এইটা গুরুত্বপূর্ণ। বিশ্বের আন্তর্জাতিক যে সংঘাতগুলো, এগুলো বাংলাদেশের ব্যাপারে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তো আপনারা এই বিষয়গুলো কিন্তু জেনে রাখবেন, ঠিক আছে। এই যে স্টার দিয়ে রাখলাম আন্তর্জাতিক সংঘাত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিন্তু এর মধ্যেই পড়ে যায়, ঠিক আছে, এটা জেনে রাখবেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব কি, এটা এখন আসতে পারে,
এটা পরীক্ষা আসতে পারে। তো গণতন্ত্রের রাজনৈতিক দল আমি এইখানে স্টার দিয়ে রাখলাম কেন, এটা যখন আপনারা পড়বেন আপনারা কিন্তু অলরেডি অনেক কিছু জেনে যাবেন, এই সম্পর্কে লিখতে পারবেন। বাংলাদেশের নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া আলোচনা করুন। বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে আরেকটা প্রশ্ন আসছে, দিলাম আরেকটা স্টার, পরপর দুইটা বিসিএস আসছে। একটা জিনিস দেখতে পারতেছেন, প্রিভিয়াস কোয়েশ্চেন দুই তিনটা অ্যানালাইসিস করলে কিন্তু অনেক প্রশ্ন কমন পড়ে, তাই না? ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ পর্যন্ত সংগঠিত বিভিন্ন আন্দোলন সংগ্রামের বিভিন্ন বিবরণ দেন। তো এই নিয়ে প্রশ্ন আসছে 47 থেকে 71 দিয়ে রাখলাম আরেকটা স্টার। 47 থেকে 71 বারবার প্রশ্ন আসে, আপনারা এটা মিস দিবেন না। এবার আসি সুনীল অর্থনীতি কি। সুনীল অর্থনীতি হচ্ছে কি, সুনীল অর্থনীতি এখান থেকে প্রশ্ন আসছে, আমরা সুনীল অর্থনীতি জানি, সুনীল অর্থনীতি লিখে রাখছি অর্থনীতির বিষয়ে। তো আমরা সুনীল অর্থনীতির পর একটা স্টার দিয়ে রাখলাম। ওকে, বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটার নাম চেঞ্জ করা হয়েছে এবার, মনে হয় না এবার পরীক্ষা আসবে, পড়তে পারেন। তারপরে আসি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। ওকে, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, আমার একটু রেস্ট দরকার। আচ্ছা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লিখছি মনে হয়, দেখি। উম, এখানে লিখিনি, তবে আমি মেইন টপিকই আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে, রাইট? 12 নম্বর অধ্যায় এটা। তো এই অধ্যায় থেকে আপনারা এই একটা প্রশ্ন পড়ে নেবেন, টিকাও লিখতে পারবেন, মেইন প্রশ্ন আসলে লিখতে পারবেন। গভীর সমুদ্র বন্দর ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু আহ, আমাদের জন্য বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গভীর সমুদ্র বন্দর খুব বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো আমি এখানে টিকা হিসেবে লিখে রাখছি, আপনারা এটা ডিটেলসে পড়ে নেবেন, ঠিক আছে? এটা ডিটেলসে পড়বেন। খাদ্য নিরাপত্তা ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক, দিলাম স্টার। ভিশন 2040 ওয়ান দরকার নাই। তাহলে আমরা 43rd বিসিএস আমরা জেনে গেলাম। এবার 44 বিসিএস লিখে রাখি, 44তম বিসিএস, আর এটা হচ্ছে 44তম বিসিএস, ঠিক আছে? 44তম বিসিএস। আচ্ছা, প্রশ্ন রিভাইজ দিতে দিতে কিছু কথা বলে দিই, যে এই যে বিসিএস এর প্রশ্নগুলো আসছে, আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি যে প্রতিবেদনগুলো পড়ছি না, আমি দেখলাম অনেকগুলো টপিক আমার প্রতিবেদনকে অ্যাসোসিয়েট করে, আমি একটু পরে আমার প্রতিবেদনের সাথে রিলেট করে আমি যে প্রতিবেদনগুলো রিভিউ করছি রিলেট করে আমি এগুলা সব বলে দিব, ঠিক আছে? তা আপনারা আমার ওই দৈনিক প্রতিবেদনের একটা প্লে লিস্ট আছে, প্লে লিস্ট চেক করতে পারেন। এগুলা সম্পর্কে প্রতিবেদন যদি আপনার জানা থাকে তাহলে আপনার লেখার মান কিন্তু ভালো হবে, তাই না? আর আমি ট্রাই করব কিছু ডেটা এই ভিডিওতে দিয়ে দিতে। যেমন আপনারা যদি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে কিছু ডেটা পেয়ে যান, এটা দ্রাঘিমাংশ কি, অক্ষাংশ কি, এটা কিন্তু আপনাকে অনেক হেল্প করবে লেখার জন্য, কেন এগুলো টু দা পয়েন্টে মুখস্থ রাখতে হয়। তো আমি এই ভিডিওতে প্রথম অধ্যায়ের কিছু তথ্য সম্বলিত একটা ভিডিও বানায় এর সাথে অ্যাটাচ করে দিব। হুম, আপনাদের যদি ভালো লাগে তাহলে বাকি অধ্যায়ের উপর আমি সেটা করব, ঠিক আছে? আচ্ছা, এখানে আসি যে মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারটা বর্তমান প্রেক্ষাপটে কতটুকু গুরুত্বপূর্ণ জানি না, তবে এটা কিন্তু ওই যে 47 থেকে 71-এর মধ্যেই পড়ে যায়, ঠিক আছে? তো আমি এখানে একটা স্টার চিহ্ন দিয়ে রাখি। মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশ সরকারের অবদান মুক্তিযুদ্ধ পরিচালনায় 47 থেকে 71-এর প্রশ্ন। মুক্তিযুদ্ধ চলাকালীন সরকার কি কি প্রবাসী সরকার বলা যাবে কিনা, তো প্রবাসী সরকারের বিষয়টা আমি একটু লিখে রাখি। প্রবাসী সরকার, ওকে, এখানে একটা স্টার চিহ্ন দিয়ে রাখি। আচ্ছা, এরপর আছে সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন ব্যাখ্যা করো। বাংলাদেশ সংবিধান থেকে প্রশ্ন আসছে যে সংবিধান যে বাংলাদেশের সর্বোচ্চ আইন এটা ব্যাখ্যা করতে বলছে। তো আমি এখানে একটা স্টার দিয়ে লিখে রাখি সংবিধানের সংবিধানের বৈশিষ্ট্য, এই সম্পর্কে আপনার ডিটেইলসে জানবেন, যে তাইলেই বুঝে যাবেন যে সর্বোচ্চ আইন কেন, কি আসলে বিষয়, সংবিধানের বৈশিষ্ট্যটা বা বৈশিষ্ট্য ও মানে এটার পরিধি, এইটা পড়লে আপনারা বুঝে যাবেন যে আসলে সর্বোচ্চ আইন কি, ব্যাখ্যাটা করতে পারবেন, ঠিক আছে? সংবিধান সংশোধনের প্রক্রিয়া, যে সংবিধান সংশোধন নিয়ে আছে, সংশোধনের একটা স্টার দিয়ে রাখি। আচ্ছা, তারপরে হচ্ছে হাইকোর্ট এর একজন বিচারপতিকে অপসারণ করতে, তাহলে এটা কিন্তু সরকারের প্রধান অঙ্গকে অ্যাসোসিয়েট করে, এখানে স্টার দিয়ে রাখি, ঠিক আছে? আচ্ছা, যে হাইকোর্টের একজন বিচারপতিকে অপসারণের জন্য যেই সকল কার্যক্রমগুলো, আর এগুলা কিন্তু বর্তমানে চেঞ্জ হচ্ছে, মানে চেঞ্জ হওয়ার জন্য একটা সুপারিশ করছে, আর আমি এর উপরে ভিডিও বানাইতেছি অলরেডি, সংবিধান সংস্কারের উপরে। আপনার ভিডিওগুলো দেখতে পারেন, খুবই কাজে লাগবে ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা, আর কিছু ভুল ত্রুটি হলে সেটা আপনারা একটু সাজেস্ট করে দিন যে ভাই এখানে ভুল হয়েছে। আচ্ছা, আশা করি ভুল করার চান্স কম, তারপরেও
আপনারা দেখেন, হ্যাঁ, বাংলাদেশের সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র জাতিসত্তার পরিচয়। এই ক্ষুদ্র জাতিসত্তা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন আসতেছে। তো এখানে আমি আরেকটা স্টার চিহ্ন দিয়ে রাখি। এই টপিকটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এর কারণ হচ্ছে এই টপিকটা এখনকার জন্য খুবই বার্নিং একটা কোশ্চেন। চট্টগ্রামে ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক বৈশিষ্ট্যের পরিচয় দেন। তোমার সাংস্কৃতিক বৈশিষ্ট্য চলে আসছে। এরপরে আসছে দেখি, সাঁওতাল অথবা গারো জাতিসত্তার জীবনাচরণ বর্ণনা করুন। তো সাঁওতাল এবং গারো, এখান থেকে একটা প্রশ্ন আসছে, স্টার দিয়ে রাখি। আচ্ছা, এবার আসি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। দেখেন, এটা তৃতীয় অধ্যায়কে অ্যাসোসিয়েট করে তারপর আমি প্রথম অধ্যায় দিয়ে রাখছি। এর কারণ হচ্ছে প্রথম অধ্যায় এর সাথেই ঘুরে পেঁচায় প্রথম আর তৃতীয় অধ্যায়টা মার্চ করে পড়ে নেবেন। ওয়ারি বটেশ্বরের পরিচয়। তো ওয়ারি বটেশ্বর এই প্রত্নতত্ত্বের মধ্যেই পড়ে। ছোট করে লিখে রাখি, ওয়ারি বটেশ্বর। ওয়ারি বটেশ্বর, আপনার এটা প্রত্নতত্ত্ব অধ্যায়টা পড়লে এগুলো পেয়ে যাবেন। প্রত্নতাত্ত্বিক নিদর্শন পর্যটকদের আকর্ষণের গুরুত্বপূর্ণ উপাদান ব্যাখ্যা করো। প্রত্নতত্ত্ব অধ্যায়টা পড়লে, অধ্যায়টা পড়বেন না মানে ওই টপিক, একটা টপিক যখন আপনার একটা টপিকতে পড়লে জাস্ট প্রত্নতত্ত্ব কি এটুক পড়বেন না, 2-3টা পৃষ্ঠা পড়বেন। পৃষ্ঠা পড়লে অলরেডি এই প্রশ্নের উত্তর আপনারা গুছিয়ে দিতে পারবেন, অথবা এই রিলেটেড এনাফ তথ্য পেয়ে যাবেন। আপনারা যদি রিকোয়েস্ট করেন আমি এই এনাফ তথ্য সম্বলিত একটা ভিডিও বানাবো, ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক। এবার আসি, সুনীল অর্থনীতি কি? সুনীল অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি কিভাবে প্রভাব ফেলে? সমুদ্র আহরণে সরকারের গৃহীত কার্যক্রম বর্ণনা করুন। সুনীল অর্থনীতি কত যে গুরুত্বপূর্ণ মানে বলার বাইরে। 3টা প্রশ্ন আসছে, 3টা স্টার দিয়ে রাখি, ঠিক আছে, 3টা প্রশ্ন আসছে। আচ্ছা, মেগা প্রকল্প দরকার নাই, কৃষি গবেষণা বলতে কি বোঝেন? ও আচ্ছা, মেগা প্রকল্প দরকার আছে কোন সেন্সে জানেন? বলতে পারে যে সরকার কিছু মেগা প্রকল্প নিছে যেগুলো অর্থনৈতিক ভাবে ক্ষতি করতেছে আমাদের দিকে। মেগা প্রকল্প যে এগুলা ঝামেলা সৃষ্টি করতেছে, সেখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এর পরে আসি, খাদ্য উৎপাদনে বাংলাদেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানের অবদান। তার মানে কৃষি গবেষণা প্রতিষ্ঠান, কৃষি উন্নয়ন, ঠিক আছে, এই কৃষি উন্নয়ন থেকে কৃষি গবেষণা ব্যাপারটা কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা যদি কৃষি উন্নয়নটা বা কৃষি গবেষণা ভালো করে পড়েন, অলরেডি কিন্তু এখান থেকে প্রশ্ন আপনারা অ্যান্সার করতে পারবেন। এবার আসি, ইলিশ উৎপাদন বৃদ্ধিতে সরকারের ভূমিকা। এই যে সরকার যে বিভিন্ন টহল দিচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু আপনার প্রতিবেদন পড়লেই বা পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, এবার আসি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে কি বুঝছেন? মানব সম্পদের সাথে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড খুব বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের উপর একটা হাইলাইট চিহ্ন দিয়ে রাখলাম। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগানো করণীয়। যখন এটা পড়বেন ডেফিনেটলি আপনারা বুঝে যাবেন যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আসলে কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এটা কিভাবে কাজে লাগানো যায়। আর দক্ষতা উৎপাদনের কারিগরি এবং বুদ্ধি মূলক শিক্ষার আলোচনা করুন। দেখেন, বুদ্ধিমূলক শিক্ষার ব্যাপারটা কিন্তু এটা পরীক্ষায়, এটা নিয়ে আমি একটা প্রতিবেদন, 2টা প্রতিবেদন বানাইছি। এটা আপনারা সেই প্রতিবেদনটা দেখে নেবেন, কিছু হয়তো বা সেখান থেকে লিখতে পারবেন, কিছু আপনাদের নিজস্ব পড়তে হবে। আচ্ছা, বুদ্ধিভিত্তিক সম্পদ, ওরে বাবা এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। বুদ্ধিভিত্তিক সম্পদ বলতে কি বোঝেন? বুদ্ধিভিত্তিক সম্পদ কত প্রকার, পরিচয় দিন। আর হচ্ছে কি, বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবস্থাপনা, সরকারের ভূমিকা। এটা কেন গুরুত্বপূর্ণ বলি, বাংলাদেশ এলডিসি থেকে যখন মুক্ত পাবে তখন এই বুদ্ধিভিত্তিক সম্পদের উপরে একটা ঝামেলা হয়ে যাবে বাংলাদেশের সাথে। বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল যে ইন্ডাস্ট্রিটা আছে সেটা একটা ধস নামতে পারে। তো সেই ব্যাপারে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বর্তমানের জন্য, এলডিসি চ্যালেঞ্জ রিলেটেড এটা। তো আমি এখানে একটা স্টার দিয়ে রাখি যেহেতু এটা এলডিসি চ্যালেঞ্জকে অ্যাসোসিয়েট করে, আর বুদ্ধিভিত্তিক সম্পদ যেহেতু, এটা এখানে একটা স্টার দিয়ে রাখলাম। এবার আসি 7ই মার্চের ভাষণ। ওই 47 থেকে 71-এর মধ্যে পড়ে যায় এটা, ঠিক আছে। 47 থেকে 71-এর এই টপিকটা আপনি যত স্টার মঞ্চে দিতে পারেন, এটা স্টার দেওয়া শেষ হবে না, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। বাংলা একাডেমি খুব গুরুত্বপূর্ণ টপিক। বাংলা একাডেমি একটা স্টার চিহ্ন দিয়ে রাখলাম। মুক্তিযুদ্ধ জাদুঘর গুরুত্বপূর্ণ, এটা স্টার দিয়ে রাখলাম, টিকা পড়ে নেবেন। মঙ্গল শোভাযাত্রা, এটাও গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসছে, স্টার দিয়ে রাখলাম। বাউল সঙ্গীত আমাদের একটা হেরিটেজ, স্টার দিয়ে রাখলাম। ভিশন 2041 দরকার নাই। তাহলে আমাদের এর মধ্যে 44তম বিসিএস শেষ হয়ে গেল নাকি? বিসিএস এর প্রশ্ন শেষ হয়ে গেল। এবার আসি সর্বশেষ বিসিএস, 45তম বিসিএস। আচ্ছা, বিসিএস, ও মাই গড। তো 45তম বিসিএস এ প্রথমে আসছে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ এখন মনে হয় না আসবে। আয়কর মেলা আসতে পারে পরীক্ষায়, আয়কর মেলা গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে রাখলাম।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দরকার নাই। নারীর ক্ষমতায়ন, দেখছেন নারীর ক্ষমতায়ন কত গুরুত্বপূর্ণ? নারীর ক্ষমতায়ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। নারী ক্ষমতায়ন যে কিভাবে চেঞ্জ হচ্ছে বা বর্তমান সরকার কি কি চেঞ্জ আনতেছে এই নিয়ে কিন্তু আমার 2টা ভিডিও আছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, নারীর ক্ষমতায়ন, ভৌগোলিক নির্দেশনা। ভৌগোলিক নির্দেশনা এখানে এই টপিকটা পড়ে নেবেন আপনারা, ঠিক আছে? আমি লিখে রাখছি, হাইলাইট করে দিলাম। আচ্ছা, এবার আসি যে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্য কি, 47 থেকে 71-এর পর্যায়গুলো আলোচনা করুন। এখানে একটা ব্যাপার কিন্তু সুন্দর দেখা যাচ্ছে যে শব্দর পার্থক্য, স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ, এই এই রিলেটেড একটা প্রশ্ন এবার আসতে পারে। এর কারণ কি জানেন? এবার সংবিধান সংস্কার কমিশন বেশ কিছু শব্দ চেঞ্জ করছে, জনযুদ্ধ এরকম টাইপের, তারপর নাগরিকতন্ত্র, এরকম বেশ কিছু বিষয় আনছে। তো আনার কারণে এই শব্দগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমি এই রিলেটেড একটা ভিডিও বানাইছি যে কেন তারা এই নামগুলো সাজেস্ট করছে। আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন সংবিধান সংস্কার পার্ট 2-তে, সেটা দেখলে হয়তো বা অনেক বিষয় ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তো আমি লিখে রাখি বিভিন্ন শব্দ, বিভিন্ন শব্দ, ঠিক আছে? এখান থেকে একটা প্রশ্ন আসবে, পরীক্ষায় আসতে পারে, এটা স্টার দিয়ে রাখলাম। সংবিধানের প্রস্তাবনা, এর গুরুত্ব কি জানেন? গুরুত্ব সম্পর্কে কি? সংবিধানের পঞ্চদশ সংশোধনী। তার মানে সংবিধান থেকে যদি প্রশ্ন দেখি, সংবিধান থেকে প্রশ্ন আসছে, প্রস্তাবনা থেকে একটা প্রশ্ন, আর আসছে সংবিধান সংশোধনী থেকে আরেকটা প্রশ্ন। প্রস্তাবনা থেকে তো আরেকটা প্রশ্ন আসছিল। আচ্ছা, এরপরে আসি, পররাষ্ট্রনীতি বলতে কি বোঝেন? বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি, উদ্দেশ্য, দুর্বলতা, সীমালঙ্ঘন। পররাষ্ট্রনীতির উপর আমি 3টার মতো মনে হয় ভিডিও বানাইছি বাংলাদেশের পররাষ্ট্রনীতির উপরে। আমি তো নিজে কিছু না, এটা আসলে প্রতিবেদন, খুব চমৎকার চমৎকার প্রতিবেদন, আপনারা দেখে নিবেন। এটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, ঠিক আছে? পররাষ্ট্রনীতির ভিত্তি। আচ্ছা, এবার আসি, সামাজিক অস্থিরতা বলতে কি বোঝেন? এটা আমাদের বর্তমান প্রেক্ষাপটে এই যে সামাজিক অস্থিরতা বৃদ্ধির কারণ প্রতিকার, পরীক্ষার প্রশ্ন এবার আসতে পারে, ঠিক আছে? সামাজিক অস্থিরতা, এটা একটা স্টার দিলাম, এর ভিতরে আরেকটা স্টার দিয়ে রাখলাম যে এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে, সম্ভাবনা আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি, বাংলাদেশের কৃষি জমিকে অকৃষি কাজে স্থানান্তর হবার স্বরূপ সংকট বিশ্লেষণ করুন, উক্ত সংকট মোচনের উপায়। তার মানে বাংলাদেশের কৃষি নিয়ে একটা বিষয় আছে, কৃষি জমি ভিত্তিক আর কি, কৃষি জমি নিয়ে যে কৃষি জমির সংকটের বিষয়টা, তো কৃষি জমির উপর একটা স্টার চিহ্ন দিয়ে রাখি। দারিদ্র্য বিমোচন বলতে কি বোঝেন? বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে গৃহীত কার্যক্রম আলোচনা করুন। তবে দারিদ্র্য বিমোচন নিয়ে একটা প্রশ্ন আসছে, আমি স্টার দিয়ে রাখি দারিদ্র্য বিমোচনের উপরে। এই টপিকটা পড়লে আপনারা এই রিলেটেড অ্যান্সার করতে পারবেন। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, দরকার নাই মহাসড়ক, তারপর মেগা প্রকল্প একটা স্টার দিয়ে রাখি, কেন নেতিবাচক কিছু প্রভাব পরীক্ষা আসতে পারে। তিস্তা পানি চুক্তি, তাই তিস্তা পানি, তারপরে মনে করেন ফারাক্কা বাঁধের বিষয়টা, এই এই পানি চুক্তি নিয়ে, ভারত এবং পানি চুক্তি নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আর তিস্তা ইস্যু নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানাইছি, খুব সুন্দর হয়েছে সেইটা, এই কারণে যে একটা খুব ভালো প্রতিবেদন, সেটা আপনারা চাইলে দেখতে পারেন, সেখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে এই ইস্যুটাকে কিভাবে দিলে ভালো হতো, দরকার হচ্ছে লং মার্চ টু গজলডোবা, এরকম টাইপের অনেক টপিক গুলা ছিল সেখানে, আপনারা দেখে নিতে পারেন ভিডিওটা। আচ্ছা, বাংলাদেশের সরকারি সেবা প্রদান ক্ষেত্রে ই গভর্নেন্স এর প্রভাব চিহ্নিত করুন। ই গভর্নেন্স, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ই গভর্নেন্স খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এই গভর্নেন্স এর টপিকটা আপনারা জেনে নেবেন, ঠিক আছে? এটা একটু বেশি গুরুত্ব দিয়ে জেনে নেবেন। তো এই ছিল মোটামুটি বিসিএস এর পরীক্ষায় বিগত পাঁচটা বিসিএস আমরা অ্যানালাইসিস করলাম প্রশ্নগুলো। এই টপিকগুলোই না ঘুরে ফিরে আসছে প্রতিটা বিসিএস এ। তো আমি যদি প্রথম থেকে দেখি যে এই যে ভৌগোলিক অবস্থানের বিষয়টা, ঠিক আছে? আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, গ্রিন কালার করে দিই। ওকে ওকে, এই যে ভৌগোলিক অবস্থান, এটা থেকে 2টা প্রশ্ন আসছে, তার মানে আগামীতেও এটা থেকে প্রশ্ন আসতে পারে। ভূ প্রকৃতি থেকে প্রশ্ন আসছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? ভূ রাজনীতির প্রেক্ষাপটটা আসতে পারে, ঠিক আছে? প্রত্নতত্ত্ব থেকে প্রায় 3টা প্রশ্ন আসছে, তো এটা আপনারা বাদ দিতে পারবেন না ইনশাল্লাহ, এটাকে পড়তে হবে ভালো করে। হ্যাঁ, এই টপিক প্রশ্ন আসবে। পরিবার পরিকল্পনা, মানব সম্পদ, কারিগরি শিল্প, খুবই গুরুত্বপূর্ণ টপিক। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড দেখি, জনসংখ্যারি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ঠিক আছে? আদিবাসীর ব্যাপারটা, ও মাই গড, আদিবাসীর ব্যাপারটা খুব বেশি গুরুত্বপূর্ণ, বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যাপারটা, এটা কিন্তু পরীক্ষায় আসবে, প্রশ্ন আসতে পারার সম্ভাবনা বেশি। তারপর কৃষির ব্যাপারটা নিয়ে, এই কৃষি রিলেটেড যে কোনো প্রতিবেদন পাবেন ভাই, লুফে নেবেন এবং নিজে অনেক বেশি পড়াশোনা করবেন। এলডিসি চ্যালেঞ্জ বা বুদ্ধিভিত্তিক সম্পদ, দুইটাকে অ্যাসোসিয়েট করে যেভাবে পড়া যায়, এলডিসি 17টা যে ধারা আছে, এগুলো সব ভালো করে মুখস্থ করে নেবেন। এই যে সামগ্রিক উন্নয়নের শিক্ষা, অর্থনীতি,
সমাজ, এই ব্যাপারগুলো থেকে এবার প্রশ্ন আসতে পারে। দরিদ্র বিমোচন, যেহেতু 3-0 তত্ত্বটা আসছে এবারের জন্য, দরিদ্র বিমোচনটা গুরুত্বপূর্ণ। এই যে টপিকগুলো লিখছি, সুনীল অর্থনীতি, ভাই এগুলো খুব গুরুত্বপূর্ণ টপিক। এই প্রত্যেকটা টপিক আপনারা একটা একটা করে অ্যানালাইসিস করবেন। প্রাকৃতিক দুর্যোগ, চ্যালেঞ্জ, গ্রিন ইকোনমি, হ্যাঁ, বনভূমি রক্ষা, গ্যাস সম্পদ, বনভূমি সম্পদ, তারপরে এই যে সংবিধান, এই উপরে আমি একটা সিরিজ প্রতিবেদন বানানোর প্ল্যান করছি এবং বানাইছি অলরেডি, 2-3টা ভিডিও আছে, আপনারা আরো দেখে নিবেন, নিজেরা পড়ে নিবেন। খুব বেশি গুরুত্বপূর্ণ এই টপিকগুলো। সংশোধনী কিভাবে হয় না হয়, এই ব্যাপারগুলো, সরকারের প্রধান অঙ্গগুলো ভালো করে জেনে নিবেন। ঠিক আছে, যত জানবেন প্রিলিতেও কাজে লাগবে, রিটেনও কাজে লাগবে। তারপরে যে পররাষ্ট্রনীতির ভিত্তিগুলা, এখান থেকে প্রশ্ন আসে। জাতিসংঘের মিশন, এই রোহিঙ্গা ইস্যু নিয়ে এবার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এই ইস্যুটা কিন্তু এবার আবার রাইজ করছে। আন্তর্জাতিক সংঘাতের ব্যাপারটা গুরুত্বপূর্ণ, তিস্তা ব্যাপারটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু অলরেডি সেখানে একটা সম্মেলন হয়েছে। ঠিক আছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা কিরকম হবে, নির্বাচন থেকে আমার মনে হয় না এবার কোনো প্রশ্ন মিস হবে। এই টপিকগুলো ভালো করে জেনে নেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, সুশীল সমাজ, এনজিও, নারীর ক্ষমতায়ন, কতগুলা প্রশ্ন আসছে। 47 থেকে 71 খুব ভালো করে পড়বেন, দরকার হলে একটা বই পড়বেন এই রিলেটেড। ঠিক আছে, এই প্রশ্নগুলো আপনারা জেনে নেবেন এবং কিছু টিকা দিয়ে দিচ্ছি, এই টিকাগুলো পড়ে নেবেন আপনারা। ঠিক আছে, এখন আপনাদের জন্য সুবিধার্থে একটা কাজ করেছি আমি, যেটা যে প্রথম অধ্যায়ে একটা ডিটেলস, মানে কিছু ভৌগোলিক অবস্থান সম্পর্কে কিছু ইনফরমেশন আপনারা বাদ দিতে পারবেন না, আমি সেই ইনফরমেশনকে বুঝিয়ে জাস্ট ইনফরমেটিভ একটা ভিডিও বানাইছি। আমি এই ভিডিওর সাথে ওটা অ্যাটাচ করে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে আপনার কমেন্টে জানাবেন। আমি তাহলে প্রত্যেকটা টপিকের উপরে এরকম করে সংক্ষেপে যে তথ্যগুলো দিয়ে একটা ভিডিও বানাবো, যে ভিডিওগুলো আপনারা দেখলে হয়তো বা মুখস্থ হয়ে যাবে আপনাদের। আপনারা পরীক্ষা খাতে তো ডিটেলসে লিখবেন, ইন ডিটেলসে এই টপিকের তথ্যগুলো জানা থাকলে আপনারা একটু ভালো করে লিখতে পারবেন ইনশাল্লাহ। তো তো প্রথম অধ্যায় থেকে আমরা যে প্রশ্নগুলো পেয়েছিলাম, তার মধ্যে থেকে আমরা যেটা দেখেছি যে এই ভৌগোলিক অবস্থানের ব্যাপারটা বা ভূরাজনীতির ব্যাপারটা এবং ভূ প্রকৃতি, বরেন্দ্র ও তৃতীয় অধ্যায় যদিও, তারপর প্রত্নতত্ত্ব, এই কয়েকটা বিষয় থেকেই পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে। তো আমরা ভৌগোলিক অবস্থানটা একটু ভালোভাবে জেনে নিই বাংলাদেশে। আমরা যদি বাংলাদেশের মানচিত্রের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের এই যে সবচেয়ে উত্তরে, এটা উত্তর দিক। ঠিক আছে, এটা উত্তর দিক, নর্থ। তাহলে সবচেয়ে উত্তরের যে জায়গাটা, সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা হচ্ছে বাংলা বান্ধা। সেই জায়গাটা বাংলা বান্ধা। বাংলা বান্ধা, বাংলা বান্ধা, এটা হচ্ছে তেতুলিয়া পঞ্চগড়। তেতুলিয়া, তেতুলিয়া পঞ্চগড়। তো এটার ডিরেকশনটা কোন দিকে পড়েছে? যদি আমরা যে অক্ষাংশ বা দ্রাঘিমাংশ সেই হিসেবে বলি, এটা পড়েছে উত্তর অক্ষাংশ। উত্তর অক্ষাংশ। ঠিক আছে, এই দেখেন 26 ডিগ্রির দিকে দেয়া আছে, 26 ডিগ্রি কিছু উপরে, তাহলে এটা হচ্ছে 26 ডিগ্রি 38 মিনিটে আছে। এটা 26 ডিগ্রি 38 মিনিট, উত্তর অক্ষাংশ। ঠিক আছে, আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে যদি আমরা পূর্বের দিকে তাকাই, এই যে পূর্বের এই জায়গাটা, এইটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে থানচি বান্দরবন। থানচি বান্দরবন, বান্দরবন। ঠিক আছে, আচ্ছা, থানচি বান্দরবনের এর যদি আমরা দ্রাঘিমাংশটা বলি, তাহলে এটা কততে আছে? আমরা দেখেন এই যে এখানে তাকালে বোঝা যাবে এটা 92, তাই না? এই যে এই লাইনটা 92, তার মানে 92 থেকে একটু বেশি। এটা হচ্ছে 92 ডিগ্রি এবং 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ। ঠিক আছে, আচ্ছা, যদি পশ্চিম দিকে, তাহলে পশ্চিম দিকে এই অঞ্চলটা হচ্ছে সবচেয়ে পশ্চিমে। এটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে মোনাকোষা। মোনাকোষা, চাপাই নবাবগঞ্জ। ঠিক আছে, চাপাই নবাবগঞ্জ। এটার ডিরেকশনটা কোন দিকে আছে? দেখেন এই যে এই দিকটা, এটা 88 দেয়া, তাই না? 88 দেয়া, তো এটা হচ্ছে 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব দ্রাঘিমাতে আছে। ঠিক আছে, পূর্ব দ্রাঘিমাতে আছে। আর সবচেয়ে দক্ষিণে যে পয়েন্টটা আছে, সেটা হচ্ছে আপনার 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ। আচ্ছা, এটা হচ্ছে আপনার টেকনাফ, কক্সবাজার। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে বাংলাদেশের মানচিত্র সম্পর্কে বেশ কিছু তথ্য, ভৌগোলিক অবস্থানের তথ্য। বাংলাদেশে দেখেন এই পশ্চিমে ইন্ডিয়া, বাংলাদেশের উত্তরে ইন্ডিয়া, বাংলাদেশের পূর্বে আছে ইন্ডিয়া এন্ড মায়ানমারের কিছু অংশ, আর দক্ষিণে আছে কক্সবাজার। ঠিক আছে, ইন্ডিয়ার বেশ কিছু প্রদেশ, এখানে 5টা প্রদেশ আছে,
উত্তরবঙ্গ, সরি পশ্চিমবঙ্গ, তারপর আসাম আছে, মেঘালয় আছে, তারপরে ত্রিপুরা আছে, এই পাশে মিজোরাম আছে, ঠিক আছে। মিয়ানমারের আবার দুইটা রাজ্য এখানে আছে, চীন রাজ্য, ঠিক আছে। এগুলো চীন প্রদেশ যেটা, এটা মনে রাখতে হবে আপনাদের, ঠিক আছে। এই ছিল হচ্ছে আপনার আহ বাংলাদেশের আহ, মানচিত্র নিয়ে বা ভৌগোলিক অবস্থান নিয়ে কিছু ছোট তথ্য। আর কিছু তথ্য আমি বলি। এই যে বাংলাদেশের বর্ডারটা আপনারা দেখছেন না, এই যে বর্ডারটা, এই যে বর্ডার দেখা যাচ্ছে, এই যে বর্ডারটা দেখছেন, এই বর্ডারটার দৈর্ঘ্য কত মিটার, কত কিলোমিটার, এটা একটু মনে রাখা জরুরি। দেখেন বাংলাদেশের বর্ডারের দৈর্ঘ্য যদি পরীক্ষা আসে, দেখবেন 4711 কিলোমিটার, এটা হচ্ছে বর্ডারের দৈর্ঘ্য। তার মধ্যে তিনটা ভাগ আছে। 716 কিলোমিটার আমাদের এই যে যে সমুদ্র উপকূলীয় যে অঞ্চলগুলোর যে বর্ডারটা আছে, সমুদ্র সেই সমুদ্রের বর্ডারটা। তারপরে যদি বলি ইন্ডিয়ার সাথে আছে 3715 কিলোমিটার, আর মিয়ানমারের সাথে আছে 280 কিলোমিটার, ঠিক আছে। এটা আপনার, এই তথ্যটা হচ্ছে আমাদের মাধ্যমিক যে বইটা আছে সেই বই থেকে এই তথ্যটা নেওয়া হয়েছে আর কি। এই তথ্যগুলি মোটামুটি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে। এছাড়া আরেকটা তথ্য হতে পারে যে বাংলাদেশের যে নদী বর্ধিত যে অঞ্চলটা আছে, কত কিলোমিটার, কত বর্গ কিলোমিটার নদীর এরিয়া, প্রায় 9405 স্কোয়ার কিলোমিটার বা বর্গ কিলোমিটার নদী অঞ্চল, ঠিক আছে। বাংলাদেশের টোটাল আয়তন তো আমরা জানি 1,47,570 বর্গ কিলোমিটার, আর সমুদ্র যেটা 1,18,813 বর্গ কিলোমিটার, ঠিক আছে। এগুলা, আর এই তো ঠিক আছে। আর সমুদ্র অঞ্চলের মধ্যে বেশ কিছু তথ্য থাকতে পারে, যেমন সমুদ্রের ক্ষেত্রে তিনটা লাইন আমরা মনে রাখবো। আমাদের সমুদ্রের সর্বশেষ 354 নটিক্যাল মাইল পর্যন্ত আমাদের হচ্ছে কি, আমাদের সমুদ্র সীমা 354 নটিক্যাল মাইল, এবং এটা হচ্ছে উপকূলীয় যে বেস লাইন, এখান থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত হচ্ছে আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোন, আর 12 নটিক্যাল মাইল পর্যন্ত হচ্ছে কি রাজনৈতিক যে সমুদ্র সীমা সেটা, ঠিক আছে। এটা একটু মনে রাখবেন আপনারা, পলিটিক্যাল যে জোনটা। ব্যাস এইটুকু জানলে আমার মনে হয় যে বাংলাদেশের অবস্থান সম্পর্কে মোটামুটি যে তথ্য দেয়ার, তথ্যগুলো এখানেই আছে। এর বাইরে আরো কিছু তথ্য আছে, সেগুলো আমরা আস্তে আস্তে জেনে নিব, বা আরো গুছিয়ে লেখার ব্যাপার আছে, সেগুলো আপনারা একটু পড়াশোনা করে নিজেরা জেনে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আসি ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের গুরুত্বটা। তো এই জন্য আমি একটা ম্যাপ এখানে রেখে দিয়েছি। এই ম্যাপটা রাখার একটা কারণ হচ্ছে, তাহলে ভূরাজনীতির গুরুত্ব বুঝবেন বাংলাদেশের। এইটা হচ্ছে বাংলাদেশ আমাদের, ঠিক আছে। এই দেখা যাচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের এই পাশে ইন্ডিয়া বিশাল অঞ্চল জুড়ে, এই পাশে নেপাল, এদিকে নেপাল আছে, এদিকে ভুটান আছে, এদিকে ভুটান, এই পাশে নেপাল, আচ্ছা। এদিকে তো চায়না দেখতেই পারতেছি, ইয়েলো কালার। এই পাশে হচ্ছে মিয়ানমার, এই পাশে অন্যান্য যেই আপনার সাউথ ইস্ট এশিয়ার যে কান্ট্রি গুলো আছে, আপনার থাইল্যান্ড আছে, কম্বোডিয়া আছে, ভিয়েতনাম আছে, লাওস আছে, হ্যাঁ, এই দেশগুলো এখানে। এই পাশে মালয়েশিয়া আছে, আর এই পাশে তো বে অফ বেঙ্গল। তো এখন ভৌগোলিক অবস্থান দিকে কেন গুরুত্বপূর্ণ, এই সম্পর্কে বেশ কিছু আপনার কয়েকজনের উক্তি আছে, বিখ্যাত উক্তি। সেই উক্তিগুলো আমি একটু লিখে দিচ্ছি, উক্তিগুলো থেকে আপনারা তথ্য নিতে পারেন। যেমন ডেন মোজেনা, ডেন মোজেনা, তিনি হচ্ছে কে, ফর্মার ইউএস অ্যাম্বাসেডর টু অ্যাঙ্গোলা। আচ্ছা, উনি কি বলেছিল, উনি বলেছিল যে good relations with Bangladesh are vital to regional security and US strategic interest.
আর তিনি একটা সুন্দর কথা বলছে যে গুড রিলেশন উইথ বাংলাদেশ আর ভাইটাল টু রিজিওনাল সিকিউরিটি অ্যান্ড ইউএস স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট। আমরা জানি ইউএস স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট গুলো কি কি আছে, তাহলে সেটা বাংলাদেশের অবস্থান দেখে কিন্তু তিনি বলেছেন, ঠিক আছে। এছাড়াও তিনি আরো বেশ কিছু কথা বলেছেন, তার মধ্যে আছে হচ্ছে কি তিনি না, এছাড়া অ্যানেট ডিকসন তিনি বলেছেন, এ ডিকসন তিনি হচ্ছে সাবেক ভাইস প্রেসিডেন্ট, সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়া বিভাগ ওয়ার্ল্ড ব্যাংকের, ঠিক আছে। তিনি কি বলছে, তিনি বলছে যে ভৌগোলিকভাবে, আমি লিখে দিই, ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝামাঝি এই সুবিধা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের গতি অনেক বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা রাখে। তার এই কথা প্রমাণও আমরা পেয়ে যাই কোন ক্ষেত্রে, স্কাপ যে আছে না, 1958 সালে স্কাপ তার একটা এশিয়ান হাইওয়ে যে প্ল্যানটা করে, সেখানে 11টা রুটের মধ্যে বাংলাদেশে দুইটা, ঠিক আছে, বাংলাদেশের উপর দিয়ে দুইটা গিয়েছে। এই দুইটা রুট আসলে দুইটা জায়গায় সংযোগ করার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে, ঠিক আছে। তারপরে বাংলাদেশের এই ভৌগোলিক অবস্থান সম্পর্কে ইউএসএ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ ইজ আ, লিখে দিই, বাংলাদেশ ইজ আ strategically important country in South Asia, ঠিক আছে, and the Indo-Pacific region due to its geographic location connecting South and Southeast Asia। এই যে সাউথ এন্ড সাউথ ইস্ট এশিয়াকে কানেক্ট করছে, এই কানেকশনের জন্য আসলে এটা আছে দ্য ডেইলি স্টার আসছে, দ্য ডেইলি স্টার এর একটা প্রতিবেদন আসছে, সাউথ এন্ড সাউথ এশিয়াকে কানেক্ট করছে। এইটাও একটা কারণ, এটাই কারণ আসলে যে ইন্দো প্যাসিফিক এন্ড সাউথ এশিয়ার স্ট্র্যাটেজিক্যালি ব্যাপারে দেখা যায় বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এছাড়াও বাংলাদেশের গুরুত্বপূর্ণ হওয়ার বেশ কিছু কারণ আছে, তার মধ্যে বেশ কিছু প্রজেক্ট, যেমন কোয়াড প্লাস, ঠিক আছে, কোয়াড প্লাস এর ব্যাপার আপনারা এগুলো ডিটেলসে পড়ে নেবেন। বিগ বি জাপানের প্রজেক্ট, ঠিক আছে, বিগ বি, তারপরে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, তারপরে যদি বলি বিআরআই, বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ, ঠিক আছে, তারপর বিমস্টেক এর ক্ষেত্রে, ঠিক আছে, বিমস্টেক, এই সকল ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানের খুব গুরুত্ব রয়েছে। বাংলাদেশ কিন্তু একটা হাবের মতো কাজ করে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে। তো আপনারা এগুলোকে আর কি ডিটেলস, এই ইনফরমেশন গুলোকে অ্যাড করে ডিটেলস আপনারা লিখে দিবেন। আচ্ছা, এবার আসছি বাংলাদেশের ভূপ্রকৃতির ব্যাপারে। দেখেন বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে অনেক কথা আছে, আমি একটু ম্যাপটাকে
একটা ম্যাপকে নিয়ে একটু সুন্দর করে বলি। আচ্ছা, এই ম্যাপটাকে ধরেই বলি, ঠিক আছে? দেখেন, বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোকে আমি একটু মার্ক করি। মার্ক করার জন্য আমি ইয়েলো কালারটা ব্যবহার করি। আচ্ছা, এই যে যে অঞ্চলগুলো আছে না, এখানে কিছু অঞ্চল পাহাড়ি, এইখানে কিন্তু এগুলা পাহাড়ি অঞ্চল, ঠিক আছে? এগুলো কিন্তু পাহাড়ি অঞ্চল। এটা হচ্ছে বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড় সমূহ এখানে, ঠিক আছে? বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, এই ইয়েলো কালার গুলো টারশিয়ারি যুগের পাহাড় সমূহ কিন্তু অনেক দিনের পুরনো। এগুলো আমি সুন্দর করে ব্যাখ্যা করব আপনাদের বোঝার সুবিধার্থে। আমি জাস্ট প্রথমে একটু ছোট করে বলে যাচ্ছি। এটা টারশিয়ারি যুগের। প্লাস্টোসিন কালের সোপান অঞ্চল কিছু আছে, যেমন এই পাশে আছে প্লাস্টোসিন কালের সোপান অঞ্চল, এইখানে আছে কিছু টাঙ্গাইলের দিকে, ওইটা তো আছে রাজশাহী বগুড়া এই পাশটায়, এদিকে কুমিল্লার দিকে এইখানে অল্প কিছু আছে, ঠিক আছে? তো এগুলা হচ্ছে আপনার প্লাস্টোসিন কালের সোপান সমূহ। আর বাকি যে অঞ্চলগুলো আছে সেগুলো হচ্ছে সাম্প্রতিক কালের সমভূমি। আচ্ছা, তো আমরা বাংলাদেশের ভূপ্রকৃতির মধ্যে মোটা দাগে তিনটা জায়গা পেলাম। একটা হচ্ছে কি, একটা হলো আমরা পেলাম যে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, আরেকটা পেলাম প্লাস্টোসিন কালের সোপান অঞ্চল, আরেকটা পেলাম সাম্প্রতিক প্লাবন ভূমি। তো আমি একটু এগুলোকে সুন্দর করে লিখে বোঝাচ্ছি, একটা সেকেন্ড। আচ্ছা, তাহলে যা পেলাম, এক নম্বরে পেলাম টারশিয়ারি যুগের পাহাড়। এই টারশিয়ারি যুগের পাহাড়টা আমরা দেখেছি যে সিলেট বা চিটাং এই অঞ্চলগুলোতে। তো এটা বলা মানে অপেক্ষা রাখে না যে এটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলীয় আর হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলীয়, ঠিক আছে? এই অঞ্চলটায় এই টারশিয়ারি যুগের পাহাড় আছে বাংলাদেশের ল্যান্ড ভূমির, মানে টোটাল ভূমির 12%। তারপর দ্বিতীয় যদি বলি, প্লাস্টোসিন কালের সোপান, এগুলা বাংলাদেশের প্রায় 8% ভূমি। এটা কোথায় আছে সেটা তো আমরা বলেই দিলাম। আর 80% ভূমি হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, ঠিক আছে? সেটা আছে 80%। আচ্ছা, এবার এগুলোর একটু ডিটেলসে হালকা কিছু ইনফরমেশন আমাদের জানা দরকার। যদি বলি এই যে টারশিয়ারি যুগের পাহাড় সমূহের ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে প্রায় 2 মিলিয়ন বছর আগের ল্যান্ডফর্ম গুলো। 2 মিলিয়ন বছর পূর্বের ভূমি এগুলো, ঠিক আছে? তারপরে এখানে আপনার যে পাহাড়গুলো সেগুলো হচ্ছে লুসাই ও মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়, ঠিক আছে? সমগোত্রীয় গেল, দুইটা পয়েন্ট জেনে নিলাম আমরা। তৃতীয় আরেকটা পয়েন্ট হচ্ছে, এই পাহাড়গুলোতে যে পাথরগুলো পাওয়া যায় সেগুলো মূলত স্যান্ডস্টোন শেল এগুলো, ঠিক আছে? যে কারণে এখানে গ্যাসের প্রাচুর্যতাও রয়েছে অনেক বেশি। আচ্ছা, এই গেল হচ্ছে কিছু এখানকার তথ্য। এখানে দুইটা পাহাড় ফর্ম আমরা পাই, তাই না? একটা হচ্ছে আপনার সিলেটের অঞ্চলে, সেটা হচ্ছে আপনার উত্তর পূর্ব, আরেকটা আমরা পাই দক্ষিণ পূর্ব, যেটা হচ্ছে চিটাগাং অঞ্চলে। তো এটা হচ্ছে সিলেট অঞ্চলে আর এটা হচ্ছে চিটাগাং অঞ্চলে, ঠিক আছে? তো সিলেট অঞ্চলে যে পাহাড়গুলো সেগুলোর এভারেজ হাইট 60 to 90 মিটার, আর দক্ষিণ পূর্ব অঞ্চলে যে পাহাড়গুলো আছে সেগুলোর এভারেজ হাইট 620 মিটারের মতো, ঠিক আছে? সর্বোচ্চ তো আছে তাজিং ডন, ওটা প্রায় 1 কিলোমিটারের উপরে, ওটা তো পর্বত হয়ে গেছে, ওটা হচ্ছে 1231 মিটার আর কি, ঠিক আছে? 1 কিলোমিটার উপর হলে সেগুলো তো পর্বত বলি নাকি? আচ্ছা, এই ছিল হচ্ছে বেশ কিছু পয়েন্ট। এছাড়াও দক্ষিণ পূর্ব অঞ্চলে এখানে হাইড্রো পাওয়ার হয়, তাই না? হাইড্রো পাওয়ার কাপ্তাই হ্রদ 230 মেগাওয়াটের মতো, ঠিক আছে? এখানে বেশ কিছু অঞ্চল আছে, সীতাকুণ্ড, তারপর এখানে কর্ণফুলী নদী আছে, নানিয়ারচর আছে, কাপ্তাই লেক আছে, কেওক্রাড্রং আছে। আর অন্যদিকে যদি আমরা উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলোকে বলি, খাসিয়া পাহাড়, লুসাই পাহাড়, ত্রিপুরা, ওখানে সুরমা নদী আছে, কুশিয়ারা নদী আছে, মনু, খোয়াই, এই সকল নদী আছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমরা টারশিয়ারি যুগ সম্পর্কে মনে রাখতে পারি। এবার যদি আমরা আসি প্লাস্টোসিন কালের সোপান সমূহ, তাহলে সেই সম্পর্কে আবার কিছু জানা দরকার।
এখানে দুইটা অঞ্চল আছে, এই বরেন্দ্র অঞ্চল কিন্তু এখানে, তাহলে আমরা একটা লিখি, এখানে হচ্ছে বরেন্দ্র অঞ্চল, বরেন্দ্র। আমি একটু বাংলাদেশি ম্যাপটা ছোট্ট করে আর্ট করি আপনাদের বোঝার সুবিধার্থে, ধরেন ওকে, ওকে, ভালো হয়নি অতটা। যাই হোক, এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ ধরে নিই আমরা। হুম, এই যে এই পাশের অঞ্চলটা, এটাও কিন্তু হচ্ছে আপনাদের বরেন্দ্র ভূমি, ঠিক আছে, এটাই বরেন্দ্র ভূমি, বরেন্দ্র ভূমি, ঠিক আছে। এই বরেন্দ্র ভূমি, এই অঞ্চলটা প্রায়, এগুলা কিন্তু আমি যেটা বলতেছি এটা কিন্তু প্লাস্টোসিন কালের সোপান, ঠিক আছে, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। এই বরেন্দ্র ভূমির আয়তন প্রায় 9320 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, এখানে যে এভারেজ হাইটটা 6 থেকে 12 মিটার এভারেজ হাইট, ঠিক আছে। মাটি ধূসর, মাটি ধূসর, মাটি ধূসর। এখানে ফসল উৎপাদন আম, তেমন একটা হয় না, কেন মাটিতে প্রচুর পরিমাণে আয়রন আছে, মাটিতে আয়রনের প্রাচুর্যতা বেশি, ঠিক আছে। এখানে যে নদীগুলো আছে, নাগর, বারাল, ঠিক আছে, বারাল, তিলাই, তিলাই, আত্রাই, আত্রাই, করতোয়া, তারপরে হচ্ছে পুনর্ভবা, এই সকল নদীগুলো এই অঞ্চলে রয়েছে।